ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। মাধ্যমিক পরীক্ষা আর বেশি দিন বাকি নেই। আর তোমরা ভাবছো কি পড়বো, কি করে পাশ করব, তাই আর তোমাদের চিন্তা করতে হবে না। আজকে আমি তোমাদের জন্য লাস্ট মিনিটের সাজেশন এনেছি বেঙ্গলির 5 মার্কসের কোশ্চেন। আশা করি তোমাদের এই সাজেশন উপকার হবে। আমার প্রথম প্রশ্ন, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনা বজায় আছে। বাবুটি কে? তার সাজসজ্জার পরিচয় দাও। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পথের দাবি গল্প থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে। এখানে বাবুটি বলতে সব্যসাচী মল্লিক অর্থাৎ গিরিশ মহাপাত্রের কথা বলা হয়েছে। গিরিশ মহাপাত্রের সাজ পোশাক পুলিশ স্টেশনে সকলেই উপস্থিত মানুষের দৃষ্টি আকর্ষণ করেছিল। তার মাথার সামনের দিকে ছিল বড় বড় চুল, কিন্তু দুপাশে এবং পিছনের দিকে চুল ছিল না বেশি। তার মাথার চেরা স্মৃতি এবং চুল থেকে নেবুর তেলের গন্ধ বেরোচ্ছিল। তার গায়ে ছিল জাপানি সিল্কের রামধনু রঙের চুড়িদার পাঞ্জাবি। বুক পকেট থেকে বাঘ আঁকা একটা রুমালের কিছু অংশ বেরিয়েছিল এবং উত্তরীয়র কোনো বালাই ছিল না। তার পরনে ছিল মিলের কালো মখমল পাড়ে সূক্ষ্ম শাড়ি। তার পায়ে সবুজ রঙের ফুল মোজা, সেগুলি ছিল হাঁটুর ওপরে লাল ফিতে দিয়ে বাঁধা এবং দুপাশে বার্নিশ করা পামশু। জুতোর তলায় মজবুত ও টেকসই করার জন্য আগাগোড়া লোহার নাল বাঁধানো ছিল। এছাড়া তার পায়ে ছিল হরিণের শিংয়ের হাতল দেওয়া একগাছি বেতের ছড়ি, যেগুলি গত কয়েকদিনের জাহাজের দখলে নোংরা হয়ে গিয়েছিল। আমার দ্বিতীয় প্রশ্ন, অমৃত তাহার পরিচ্ছদের প্রতি দৃষ্টিপাত করিয়া মুখ ফিরাইয়া হাসি গোপন করিল। তাহার বলতে কার কথা বলা হয়েছে, বোঝানো হয়েছে? তার পরিচ্ছদের প্রতি দৃষ্টিপাত করি হাসি গোপন করার কারণ কি? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পথের দাবি গল্প থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে। এখানে তাহার বলতে সব্যসাচী মল্লিক অর্থাৎ গিরিশ মহাপাত্রের কথা বলা হয়েছে। রেঙ্গুন পুলিশ স্টেশনে বিপ্লবী সব্যসাচী মল্লিককে সন্দেহ করে গিরিশ মহাপাত্রকে আটক করা হয়েছিল। সে কাঁচতে কাঁচতে থানার দারোগা নিমাইবাবুর সামনে এসে হাজির হয়েছিল। সেখানে অপূর্ব হাজির ছিল। লোকটি রোদে পুড়ে তামাটি রং এবং অকাল বার্ধক্যের হাঁপানি অতিক্রম করল, কিন্তু তার রোগা মুখে দুটি চোখের দৃষ্টি ভারী অদ্ভুত। জলাশয়ের মতো গভীর সে চোখের সঙ্গে খেলা চলবে না, দূরে থাকতে হবে। সেই ক্ষীণ চোখের অতলে কোথায় যেন প্রাণশক্তি লুকিয়ে আছে, আর সেজন্যই সে বেঁচে আছে। তার মাথার সামনে দিকে ছিল বড় বড় চুল, কিন্তু দুপাশে এবং পিছনের দিকে চুল ছিল না বেশি। তার মাথার চেরা স্মৃতি এবং চুল থেকে নেবুর তেলের গন্ধ বেরোচ্ছিল। গিরিশের পরনে ছিল জাপানি সিল্কের রামধনু রঙের চুড়িদার পাঞ্জাবি, যার বুক পকেট থেকে বাঘ আঁকা একটা রুমালের কিছু অংশ দেখা যাচ্ছিল। যদিও তার কাঁধে উত্তীর্ণর কোনো বালাই ছিল না। সে পরনে বিলাতি মিলের কালো মখমলের সূক্ষ্ম শাড়ি পরেছিল। তার পায়ে ছিল লাল ফিতে বাঁধা সবুজ মোজা ও তলার আগাগোড়া নাল বাঁধানো বার্নিশ করা পামশু, আর তার হাতে একগাছি হরিণের শিংয়ের হাতল বাঁধানো বেতের ছড়ি। এই অদ্ভুত সাজসজ্জার কারণে গিরিশ মহাপাত্রকে দেখে অপূর্ব হাসি গোপন করেছিল। অথচ আপনি একেবারে খাঁটি সন্ন্যাসীর মতো সব তুচ্ছ করে সরে পড়লেন। কার কথা বলা হয়েছে? তিনি কিভাবে খাঁটি সন্ন্যাসীর মতো ব্যবহার করেছিলেন, সংক্ষেপে আলোচনা করো। সুবোধ ঘোষের লেখা বহুরূপী গল্প থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে। এখানে হরিদার কথা বলা হয়েছে। হরিদা খাঁটি সন্ন্যাসীর মতো সাজ সেজে জগদীশবাবুর বাড়িতে গিয়েছিলেন। হরিদা খাঁটি সন্ন্যাসীর মতো অদূর গা, তার সাদা উত্তরীয়, ছোট বহরের একটা সাদা থান পরে একেবারে খাঁটি সন্ন্যাসীর মতো সেজে জগদীশবাবুর বাড়িতে যান। সন্ন্যাসী জগদীশবাবুর বাড়িতে আসে এবং জগদীশবাবু সন্ন্যাসীর সেবা করার সকল চেষ্টা করেন। বিরাগীর পা স্পর্শ করার জন্য জগদীশবাবুর অনেক চেষ্টা করেছিল। সন্ন্যাসী জগদীশবাবুকে কিছু উপদেশ দেন এবং চলে যাওয়ার কথা বলেন। সেই সময় জগদীশবাবু বিরাগীকে 1 মিনিট দাঁড়াতে বলেন। জগদীশবাবু একটি থলি আনে এবং যার মধ্যে টাকা ছিল সেই থলিটি বিরাগীর পায়ের কাছে রেখে দেন এবং কাতরভাবে প্রার্থনা করেন, এই প্রণামী, এই সামান্য 100 টাকা গ্রহণ করে আমাকে শান্তি দান করুন। বিরাগী টাকা গ্রহণ করুন বিরাগীজি। কিন্তু বিরাগীজি 101 টাকার থলিটির দিকে না তাকিয়ে সিঁড়ি থেকে নেমে গেলেন। তিনি জগদীশবাবুর দেয়া টাকাটার দিকে তাকালেন না। একজন
সতই বিরাগী সন্ন্যাসীর যেমন টাকা ধনকে ত্যাগ করে দেন, ঠিক তেমনি সন্ন্যাসীর মান রক্ষার্থে সেই টাকাটাকে এড়িয়ে চলে যান। টাকাটাকে তিনি স্পর্শ করলেন না। অদিষ্ট কখনোই হরিদ্বার এই ভুল ক্ষমা করবেন না। হরিদ্বার কি ভুল করেছিলেন? অদিষ্ট ক্ষমা না পরিণাম কি? সুবোধ ঘোষের লেখা বহুরূপী গল্প থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে। বহুরূপী গল্পে হরিদ্বার অর্থ রোজগারের জন্য বিরাগী সেজে জগদীশবাবুর বাড়িতে গিয়েছিলেন। হরিদ্বার বেশভূষা এবং কথাবার্তা জগদীশবাবু খুশি হয়ে বিরাগীকে তার আতিথ্য গ্রহণের অনুরোধ করেছিলেন। বিদায়ের সময় জগদীশবাবু হরিদ্বারকে 100 টাকা প্রণামী দিতে চান, কিন্তু হরিদ্বার সেই টাকা জগদীশবাবুকে ফিরিয়ে দিয়েছিলেন। যাওয়ার সময় তিনি বলে গিয়েছিলেন, আমি যেমন অনায়াসে ধুলো মারিয়ে চলে যেতে পারি, তেমনি অনায়াসে সোনা মারিয়েও যেতে পারি। হরিদ্বার সন্ন্যাসী চরিত্রের সঙ্গে এতটাই মিশে গিয়েছিলেন যে তিনি যদি টাকা নেন তাহলে তার চরিত্রের ঢং নষ্ট হয়ে যাবে। গল্পের কথক এটাকেই হরিদ্বার ভুল বলেছিলেন। অভাবী হরিদ্বার ভাগ্যে হরিদ্বারকে সাথ দিতে চেয়েছিল, কিন্তু তার ব্যক্তিগত সততার কারণে হরিদ্বার ভাগ্যের সাহায্য থেকে বঞ্চিত হতে হয়েছিল। তার থেকে বোঝা যায় অভাব কখনোই হরিদ্বারকে ছেড়ে যাবে না। তার ভাতের হাঁড়িতে মাঝে মধ্যেই শুধুই জলই ফুটবে, তাতে চালের জোগান থাকবে না। কথকের মনে হয়েছে অদিষ্ট কখনোই হরিদ্বার এই ভুলকে ক্ষমা করবেন না। 5 নম্বর প্রশ্ন, ও আমাকে শিখেছে খাঁটি জিনিস কাকে বলে? খাঁটি জিনিস বলতে কি বোঝানো হয়েছে তা কে কাকে কিভাবে শিখিয়েছে? পান্নালাল প্যাটেলের লেখা অদলবদল গল্প থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে। উদ্ধৃত অংশটিতে বক্তা হলেন ইসাবের বাবা পাঠান। এখানে যে খাঁটি জিনিসের কথা বলা হয়েছে তার মধ্যে একটি হলো মায়ের স্নেহ এবং ভালোবাসা, যা বাবার কাছ থেকে পাওয়া যাবে না। আর অন্যটি হলো নিখাদ বন্ধুত্ব, যেটি অভিন্ন হৃদয়ে দুই বন্ধু অমৃত ইসাবের মধ্যে দেখা গিয়েছিল। আলোচ্য গল্পে 10 বছরের বালক অমৃত ও তার বন্ধু ইসাবের বাবা পাঠানকে একথা বুঝিয়েছিল যে খাঁটি জিনিস বলতে কি বোঝায়। অমৃত ও ইসাবের বন্ধুত্বের শিকড় যে কত গভীর তা বোঝা যায়। অমৃত কালিয়ার হাতে মার খেয়ে পড়ে গেলে ইসব রেগে ওঠে এবং অমৃতকে বাঁচাতে গিয়ে মারপিটে জড়িয়ে পড়ে। সে তার জামা ছিঁড়ে ফেলে। অমৃত ইসবকে বাঁচাতে তার বাবা তার ভালো জামাটা ইসবকে ছিঁড়ে দিয়ে দেয়। ইসব প্রশ্ন করে যে অমৃতকেও তো মার খেতে হবে বাবার হাতে। অমৃত তখন জানায় যে তাকে রক্ষার জন্য তার বাবা আছেন, কিন্তু ইসাবের তো মা নেই। আড়াল থেকে শোনা অমৃতের কথাগুলো ইসাবের বাবাকে ভাবিয়ে তুলেছিল। তিনি বুঝেছিলেন মাতৃহারা সন্তানের পিতাকে শুধু পিতা নয়, মাও হয়ে উঠতে হবে। এছাড়া দুই বন্ধুর বন্ধুত্বের গভীরতা ইসাবের বাবার মনের পরিবর্তন এনে দিয়েছেন। 6 নম্বর প্রশ্ন, অমৃত সত্যি তার বাবা মাকে কি খুব জ্বালিয়েছিল? অমৃত কিভাবে বাবা মাকে জ্বালাতন করেছিল? অবশেষে অমৃতের মা কি করেছিলেন? পান্নালাল প্যাটেলের লেখা অদলবদল গল্প থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে। অমৃত ও ইসাবের বন্ধুত্বকে ঘিরে এই গল্পটি আবর্তিত হয়েছে। অমৃত ও ইসাবের বন্ধুত্ব এতটাই গভীর ছিল যে তাদের পোশাক আশাক দিক থেকে একই রকমই মনোভাব ছিল। দুজনের বাবা ক্ষেতমজুর ছিলেন। অভাব কষ্টের মধ্যে দিয়ে তাদের দুটো পরিবারের জীবনযাপন ছিল নাজেহাল। খেতে কাজ করতে গিয়ে একদিন ইসাবের জামা ছিঁড়ে যাওয়ায় তার বাবা তাকে একটা নতুন জামা কিনে দেন। তার নতুন জামা দেখে অমৃত তার বাবা মায়ের কাছে বায়না করে নতুন জামার জন্য এবং ফতোয়া জারি করে যে নতুন জামা না পেলে সে স্কুলে যাবে না। এমনিকি নিজের জামার ছোট একটা ছেঁড়া জায়গা আঙুল দিয়ে আরো বড় করে ছিঁড়ে দেয়। মা অনেকবার অমৃতকে বোঝানোর চেষ্টা করেন, কিন্তু সে হার মানতে রাজি নয়। অমৃত খাওয়া দাওয়া ছেড়ে দেয়, রাতে বাড়িতে ফিরতে অস্বীকার করেন এবং ইসাবদের বাড়ির গোয়াল ঘরে লুকিয়ে থাকে। এইভাবে অমৃত তার বাবা মাকে জ্বালাতন করেছিল। অমৃতের মা অমৃতকে তার এই জেদের জন্য তার বাবাকে কিনে দেওয়ার কথা জানাতে বলেন। এটাও বলেন যে ইসবকে জামা কিনে দেওয়ার আগে তার বাবা তাকে খুব মেরেছিল। নাজরবান্দা অমৃত জামা কেনা সত্ত্বেও মার খেতেও রাজি হয়ে যায়। অমৃতের মা জানতেন অমৃত বাবার মুখের ওপর কিছু কথা বলতে পারবেন না। আবার অমৃত জানতো যে মা যতক্ষণ না পর্যন্ত জামা কিনে দেওয়ার কথা বলবেন ততক্ষণ বাবার রাজি হওয়ার সম্ভাবনা খুব কম। অবশেষে অমৃতের জেদের কাছে হার মানতে মা অমৃতের বাবাকে রাজি করে নতুন জামা কিনিয়ে দিয়েছিলেন। আশা করি তোমরা আজকের আমার এই প্রশ্ন এবং উত্তরগুলো বুঝতে পেরেছো। আর তোমরা টেস্ট পেপারও দেখবে এই ধরনের আরও বড় কোশ্চেন আছে। তোমরা যদি সেগুলো প্র্যাকটিস করো আর গল্প যদি তোমরা ভালোভাবে পড়ো তাহলে দেখবে পরীক্ষার সময় তোমাদের অসুবিধা হবে না। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো, ভালো করে পরীক্ষা দাও।